আপনারা ইতিমধ্যেই সবাই জেনে গেছেন যে শুভেন্দু অধিকারীকে আগামী বিধানসভায় প্রধান মুখ করে এ রাজ্যে বিজেপি লড়াইতে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। নিঃসন্দেহে এটা বিজেপির একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিজেপি কি সত্যি এ রাজ্যে তেমন চমকদার ফল করতে পারবে, কিংবা বিজেপির সর্ব অংশের কর্মীরা উদ্দীপ্ত হবেন? আমাদের প্রশ্ন থাকবে, এবং একই সাথে প্রশ্ন থাকবে যে এর ফলে শুভেন্দু তার রাজনৈতিক জীবনে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখে পড়লেন নাকি। গোটা বিষয়টা আপনাদের সামনে রাখব। তার জন্য আমার এই গোটা প্রতিবেদনটা আপনাদের দেখতে হবে এবং অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দেবেন। নমস্কার, আমি অনুপম, দ্য বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কথা বলছিলাম, একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী হবে এ রাজ্যে প্রধান মুখ। মানে বোঝা যাচ্ছে যে বিজেপি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর মুখ করে আগামী বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। কিন্তু এর ফলে কি হবে? বিজেপিকে সত্যি তার ফায়দা তুলতে পারবে? বিজেপি এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, যেভাবে হিন্দু মুসলমানের মেরুকরণটা বিজেপি তৈরি করে দিয়েছে, তার ফলে এই মেরুকরণ থেকে বিজেপির এখন পেছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা পেছিয়ে যাওয়া তাদের উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারী এই মেরুকরণের রাস্তায় হেঁটে এ রাজ্যে কাঙ্ক্ষিত ফল নিয়ে আসতে পারবেন? প্রশ্ন থাকছে। প্রশ্ন এই কারণে থাকছে যে শুভেন্দু অধিকারী যে জায়গায় নিয়ে গেছেন হিন্দু মুসলমানের এই মেরুকরণটা, সেখানে একটা বড় অংশের ভোট তার দিক থেকে সরে গেছে। কেন বলছি এ কথা? খুব সহজ। আপনারা নিশ্চয়ই জানেন যে এ রাজ্যে 28 থেকে 30% সংখ্যালঘু, মানে মুসলিম ভোট হচ্ছে 30%। এমন একটা মেরুকরণ করা হয়েছে যে 30% ভোট কোনোভাবেই বিজেপির দিকে আসবে না। অন্যদিকে ভালো করে ভেবে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কৌশল হিসেবে একটা বড় বেনিফিশিয়ারি বা সুবিধাভোগী অংশ তৈরি করতে পেরেছেন, যাদের মধ্যে হিন্দুও রয়েছে। অর্থাৎ 30 এবং ওই সুবিধাভোগী যে ভোটার, তাদের একটা বড় অংশ যদি শাসক দল, এ রাজ্যের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যায়, তাহলে এমনিতেই বিজেপির পক্ষে অঙ্কটা কঠিন হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, বিজেপির অন্তর্দ্বন্দ্ব রয়েছে। ভেবে দেখুন, শুভেন্দু অধিকারী বিজেপিতে কি একেবারে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তাকে নিয়ে নেই, বা তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই বিজেপির অন্যান্য নেতাদের? এমনটা নয়। কারণ শুভেন্দু অধিকারীকে তার দলে অনেকে কোণঠাসা করবার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা তো জানি দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্কের সমীকরণ এখনো ঠিক হয়নি। উপর থেকে ঠিক করবার প্রয়াস করা হয়েছিল, কিন্তু আমরা যারা খবরাখবর রাখি তারা জানি যে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সঙ্গে এখনো দ্বন্দ্বের জায়গাটা রয়েছে। সুকান্ত মজুমদার তিনিও তার একটা গোষ্ঠী তার মতো করে চালাবার চেষ্টা করছেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, যিনি এই সময় বিজেপির রাজ্যসভার একজন সাংসদ, বলিয়ে কইয়ে মানুষ, তিনিও তার মতো করে একটা অঙ্ক করছেন তার গোষ্ঠী, তার কর্মী সমর্থকদের নিয়ে। এই যে গোটা আলাদা আলাদা গোষ্ঠী রয়েছে, আগামী বিধানসভার আগে এই গোষ্ঠী কি একত্রিত হতে পারবে? ভালো করে ভেবে দেখুন, এর আগের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। বিজেপি নেতৃত্ব, এ রাজ্যের নেতৃত্ব বটেই, শীর্ষ নেতৃত্ব মানে দিল্লি নেতৃত্বকে সেই বিষয়টাকে খুব বড় করে সামনে এনেছে, প্রচারে এনেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনে দুবার পরাজিত হয়েছেন। একবার 1989 সালে যাদবপুরে, দ্বিতীয়বারের জন্য তিনি দাঁড়িয়েছিলেন সিপিআইএম প্রার্থী মালিনী ভট্টাচার্যের কাছে পরাজিত হয়েছিলেন। আর দ্বিতীয়বার তিনি পরাজিত হয়েছিলেন 2021 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে। অথচ বিজেপি এই প্রচারটা খুব বেশি করে সামনে আনেনি। কেন আনেনি? তার কারণ শুভেন্দুকে প্রচারের আলো দেওয়া যাবে না। এটাই ছিল এ রাজ্যের বিজেপির
একটা প্রথম থেকে রীতি, সেই রীতি ভেঙে এবার যখন দিল্লির নেতৃত্ব চাইছে যে শুভেন্দুকেই মুখ করে বিধানসভায় লড়বো, তখন গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক হয়ে যাবে, হওয়া সম্ভব? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবাচ্ছে, কারণ বিজেপির ভিতরে নানা রকম খবরাখবর আমরা পাচ্ছি। একটু একটু করে শুভেন্দুকে যাতে কোণঠাসা করা যায়, শুভেন্দুর অনুগত যাতে সমস্ত দল না হয়ে যায়, তার একটা প্রয়াস শুরু হয়েছে। আমরা জানি দিলীপ ঘোষ চুপ করে বসে নেই, অন্যান্যরাও চুপ করে বসে নেই। ফলে যা পরিস্থিতি, তাতে শুভেন্দুর সামনে একটা চ্যালেঞ্জ আসছে, কঠিন চ্যালেঞ্জ। ভেবে দেখুন, যদি এখন যা পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে দিল্লির নেতৃত্ব শুভেন্দুকে এখানে মুখ্যমন্ত্রীর মুখ প্রজেক্ট করে বিধানসভায় লড়ে এবং তারপরে যদি ফল ভালো না হয়, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে একটা সংকট নেমে আসবে। সেই সংকট কোথায় নিয়ে যাবে তাকে আমরা কেউ জানি না। এখন প্রশ্নটা হচ্ছে যে গোটা বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে তার নিশ্চিত উত্তর এখনো আমাদের জানা নেই, কিন্তু এটা জানা আছে যে শুভেন্দু অধিকারীর আগামী পথটা খুব মসৃণ নয়। যেভাবে চারপাশ থেকে খবরাখবর আসছে, তাতে শুভেন্দু অধিকারীকে কিন্তু রীতিমতো একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এবং সেই দিকেই গোটা বিষয়টা যাচ্ছে। সেই চ্যালেঞ্জে শুভেন্দু অধিকারী যদি জিতে যান, যদি কোনো রকমে পার করে আনতে পারেন, তাহলে অবশ্যই কেল্লা ফতে তার জন্য। কিন্তু সেটা কি সত্যি হবে? আনুষঙ্গিক যা প্রতিক্রিয়া, আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেটা সত্যি তেমন বার্তা দিচ্ছে? আমাদের পর্যবেক্ষণ খুব কঠিন। শুভেন্দুর জন্য আগামী দিন খুব কঠিন, কারণ এ রাজ্যে ভোটে জিততে হলে যে সংগঠন দরকার, বুথ স্তর অনুযায়ী সংগঠন, সেটা এখনো তৈরি করা যায়নি এবং বিজেপির ভেতরকার যে দ্বন্দ্ব, সেটাও থেকে গেছে। অন্যদিকে দুর্নীতি, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার হওয়া সত্ত্বেও এ রাজ্যের শাসক দল যেভাবে এগোচ্ছে, তাতে কিন্তু তারা অনেকটা এগিয়ে থেকেই শুরু করছে, কারণ একটা নির্দিষ্ট ভোট ব্যাংক বিজেপি যে মেরুকরণ করেছে, তার জন্য তৃণমূলের দিকে এমনিতেই হেলে রয়েছে। এই পরিপ্রেক্ষিতে অবস্থাটা শুভেন্দুর জন্য অনেক বেশি কঠিন। ভবিষ্যৎ উত্তর দেবে শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, তিনি কিভাবে তার মোকাবিলা করবেন, গোটা বিষয়টাই আগামী সময় বলবে। কিন্তু পর্যবেক্ষণ আমরা যা পাচ্ছি, বিজেপির অন্দরমহলের যা খবর এবং বিজেপি যেভাবে এগোচ্ছে, তাতে তারা যে খুব সুবিধাজনক অবস্থায় রয়েছে তেমনটা নয়। কিন্তু তড়িঘড়ি শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে লড়বার যে ঘোষণা, সেই ঘোষণা কি আসলে প্রকারান্তরে শুভেন্দুকেই একটা বড় চ্যালেঞ্জের দিকে ঠেলে দিল না? এই প্রশ্নটা শুধু আমার নয়, বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাজনীতির সচেতন প্রত্যেকটি মানুষেরই। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখুন এবং আবারও অনুরোধ রইল আপনাদের মতামত দেবেন। আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে। দেখা হবে পরের অন্য আরেকটা ভিডিও।